নমস্কার। আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু বেশ কিছু সময় নিশ্চয়ই মনে হয়েছে যে জবা গাছে যে এত ফুল হয় তার কি ফল বা বীজ আদৌ হয়? কই দেখতে পাই না তো। কিংবা অনেকের আবার মনে হয় যে জবা গাছের যে শুধু ডাল থেকে আমরা গাছ লাগাই, এর কি বীজ থেকে যদি গাছ লাগানো হয় সেই গাছ কি আদৌ হবে? বা যে জবা গাছে আমাদের বাড়িতে ফুল ফুটছে সেই গাছের থেকে কি বীজ সংগ্রহ করে আমরা অন্য গাছ বানাতে পারবো? তো চলুন আজকের ভিডিওতে আমরা দেখব জবা গাছের ফল এবং তার বীজ, এবং ঠিক কোন বীজ থেকে কিভাবে আমরা আবার নতুন জবা গাছ তৈরি করতে পারবো সেই ব্যাপারে। যেমনটা দেখতেই পাচ্ছেন যে এই জবা গাছটাতে বেশ কয়েকটা ফুল ফুটে আছে, এবং ফুলগুলোকে যদি ভালো করে লক্ষ্য করেন, আমরা একটু এর মরফোলজি যদি ভালো করে একটু স্টাডি করি তাহলে দেখবেন এই যে পুরো লম্বা দণ্ডটা দেখা যাচ্ছে, যেটা আমরা ফুলের বৃন্ত বলে থাকি, এটা কিন্তু পুরোটা এই পুরো লম্বা অংশটা এর বৃন্ত নয়। এই যে দেখুন মাঝখানে একটা দাগ রয়েছে, যেখান থেকে কি হয় না পরবর্তীকালে ফুলটা ভেঙে পড়ে যায় মাটিতে, সেই দাগ থেকে যে বৃতি পর্যন্ত অংশটা সেটা হচ্ছে বৃন্ত, এবং বাকি যে লম্বা অংশটা ডাইরেক্টলি ডাড়ির সাথে লেগে আছে এটা কিন্তু তার কি না পুষ্পমঞ্জরির বৃন্ত, এটাকে পেডাঙ্কেলও বলা হয়। অর্থাৎ পুষ্পমঞ্জরির, যদিও এক্ষেত্রে একটা ফুল দ্বারাই একটা পুষ্পমঞ্জরি তৈরি হয়েছে, এগুলোকে বলা হয় কি না সাইমোজ সলিটারি, কারণ একটা সিঙ্গেল ফ্লাওয়ারে এতে হয়। যাই হোক, তো এই যে একটা সিঙ্গেল ফুলকে যদি আমরা একটু বেশি ভালো করে দেখি, যেমনটা ছোটবেলায় আমরা জীবনবিজ্ঞান বইয়ে পড়েছিলাম যে একটা সম্পূর্ণ ফুলের 4টা প্রধান অংশ থাকে, বৃতি, দলমণ্ডল, পুংকেশর এবং গর্ভকেশর, এবং আমাদের আজকের যে বিষয় সেটা সম্পূর্ণরূপে ওই গর্ভকেশর চক্রের সাথে রিলেটেড। তবু আমরা দেখে নিই যে এক্ষেত্রে এই ফুলের সেই 4টা ফাট ঠিক কীরকমভাবে থাকে। যদিও 4টা ফাট আমরা বললাম, কিন্তু প্রথমেই দেখুন এই বৃতির সাথে লেগে আছে বেশ কিছু কি না আরও বৃত্তাংশের মতো অংশ উপরে লেগে আছে, এগুলো কিন্তু উপবৃতি বা এপিক্যালিক্স বলা হয় এদেরকে। তো এই উপবৃতিগুলোকে যদি আমরা বাদ দিই তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে বৃতি, এবং এটাকে যদি ভালো করে আমরা খুলে বার করি এরকমভাবে, তাহলে দেখতে পাচ্ছেন যে 5টা আলাদা আলাদা বৃত্তাংশ জুড়ে গিয়ে কিন্তু একটা বৃতি তৈরি হয়েছে, তাই এদেরকে আমরা যুক্ত বৃতিও বলে থাকি। এর পরের যে হোল সেটাতে আছে কি না আমাদের দলমণ্ডল বলে থাকি, বা সাধারণভাবে বলে থাকি পাপড়ি। এর পাপড়িগুলো দেখুন বেশ অন্যরকম, মানে পেঁচানো ভাবে একটার সাথে আরেকটা পেঁচানো বা স্পাইরাল অ্যারেঞ্জমেন্টে কিন্তু এগুলো আছে। এই পাপড়ির কেউ বাদ দিলে এরপরে যেগুলো থাকছে সেটা হচ্ছে পুংকেশর চক্র আর গর্ভকেশর চক্র। এক্ষেত্রে একটা মজার ব্যাপার হলো, দেখুন যে পুংকেশর চক্রের যে পুংদণ্ড, সেগুলো অনেকগুলো পুংদণ্ড একসাথে ফিউজ করে একটা টিউব বা নালী গঠন করেছে, এবং সেই নালীটার ভেতর দিয়ে গর্ভকোষের চক্রের যে স্টাইল, অর্থাৎ যেটা বলা হয় গর্ভদণ্ড, সেই গর্ভদণ্ডটা কিন্তু সেই নালীটার ভেতর দিয়ে গেছে, এবং আলটিমেটলি সেটা বাইরে বেরিয়েছে, এবং 5টা আলাদা আলাদা ভাগে ভাগ হয়েছে, এবং এটাকে বলা হয় কি না পেন্টাফিড স্টিগমা। 5টা ভাগে ভাগ হয়েছে, এবং এটা গর্ভমুণ্ডকে বলা হয় স্টিগমা। তো এই যে বললাম যে এই যে টিউবটা ফর্ম হয়েছে ফিলামেন্ট দ্বারা, অর্থাৎ পুংদণ্ড দ্বারা, কিন্তু আলটিমেটলি অ্যান্থারগুলো কিন্তু সেপারেটেড হয়ে গেছে। তাহলে এই অ্যান্থারের সংখ্যা যদি আমরা গুনতে পারি তাহলেই বুঝতে পেরে যাবো যে এখানে টোটাল কতগুলো কিনা টোটাল পুংদণ্ড রয়েছে। যাই হোক, এরকম এক গুচ্ছ যদি হয় পুরো ব্যাপারটা, মানে একটা গুচ্ছে যদি থাকে পুরোটা, তখন তাদেরকে আমরা এক গুচ্ছ পুংকেশর চক্র বলে থাকি, বা মনোএডালফাস বলা হয় এদেরকে, মনোডেলফাস এক কথায় বললে। বোটানিক্যাল টার্মগুলো বাদ দিয়ে আমরা এবারে যদি যাই কিসে না গর্ভকেশর চক্রে, তাহলে দেখুন গর্ভকেশর চক্র কিন্তু 3টে পার্ট দিয়ে তৈরি হয়। যেমনটা বললাম যে পেন্টাফিড যেটা 5টা ভাগে ভাগ হয়েছে, এটা হচ্ছে গর্ভমুণ্ড, যে স্টাইলটা টিউবের ভিতর দিয়ে এসছে সেটা হচ্ছে গর্ভদণ্ড, এবং এটা আলটিমেটলি যার সাথে লেগে আছে সেটা হচ্ছে ওভারি বা ডিম্বাশয়। এই যে ডিম্বাশয়, এই ডিম্বাশয়েই কিন্তু ম্যাচিওর হয়ে ফলে পরিণত হয়। সমস্ত ফলের ক্ষেত্রে এটা কিন্তু একই রকমভাবে সত্য যে ডিম্বাশয় আলটিমেটলি ম্যাচিওর হয়ে ফলে পরিণত হয়, এবং ডিম্বাশয়ের মধ্যে থাকে ডিম্বক বা এগ, যেগুলো আলটিমেটলি সিডে কনভার্টেড হয় ম্যাচিওর হওয়ার পর, ফার্টিলাইজেশন হওয়ার পর। এক্ষেত্রেও কিন্তু তার উন্নত হয় না। যে সমস্ত ওয়াইল্ড প্ল্যান্ট যেগুলো আছে আমাদের এখনো হিবিস্কাসের, যেখানে এগুলো আমাদের প্রায় ওয়াইল্ড ভ্যারাইটি পাওয়া যায়, বা অনেক কম বার যেগুলোকে হাইব্রিডাইজ করা হয়েছে, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু এই ডিম্বাশয়টা পরিপক্ক একটা ফলে রূপান্তরিত হয়, এবং একটা ক্যাপসুল জাতীয় ফ্রুট হয়। কিন্তু মজার ব্যাপার হলো যে এই ফলটা তৈরি হওয়ার সময় যেহেতু এই বড় বড় বৃতিগুলোকে ঘিরে রাখে, ফলে বাইরে থেকে ডাইরেক্টলি আমরা ফলটা দেখতে পাই না। দেখে মনে হয় যে ফুলটা ঝরে পড়ে গেছে আর বৃতিটা লেগে আছে, যেটা অনেক সময় আবার নতুন কুড়ির সাথে এটা মিশে যায়, ফলে অনেকে আমরা আলাদা করে খেয়াল করতে পারি না যে গাছে যেই ফলটা রয়েছে, আমরা অতটা খেয়াল করি না যে অলরেডি এটা ফল না একটা নতুন কুড়ি। যেমনটা দেখুন দেখাই যাচ্ছে যে গাছে এরকমভাবে লেগে আছে, এটা কিন্তু একটা নতুন কুড়ি নয়, এটা একটা ফল যেটা অলরেডি ম্যাচিওর হচ্ছে। তার কারণ এখানে পাপড়িগুলো বা অন্যান্য অংশগুলো খসে পড়ে গেছে, কিন্তু কি না ওই ক্যালিক্স দ্বারা, অর্থাৎ বৃতি দ্বারা আবৃত ভেতরে যে ডিম্বাশয়টা বা যেটা ফলে রূপান্তরিত হচ্ছে সেটা কিন্তু রয়ে গেছে।
সো ম্যাচুয়ার্ড হওয়ার পর এই ডিম্বাশয়টা ফলে পরিণত হয় এবং তার ভেতরে যে এরকম বীজগুলো থাকে, যেমনটা আমি কেটে দেখাচ্ছি, এই যে ডিম্বকগুলো, এগুলো যখন বীজে পরিণত হয় ম্যাচুয়ার্ড হয়ে, সেই বীজে পরিণত হওয়ার পর কিন্তু ফেটে ওখান থেকে বেরিয়ে যায়, ফলে এই যে ক্যাপসুলটা সেটা কিন্তু ফেটে যায়। ফলে একটা ম্যাচিওর ফল যদি আমরা হাতে নিই তাহলে কিন্তু তাতে ফল এবং বীজ দুটোই পাবো। এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি যে বীজগুলো সেগুলো কিন্তু বেশ শক্ত সিড কোড যুক্ত হয়, ফলে খুব সহজে জার্মিনেট করতে চায় না, এদেরকে জলে ভিজিয়ে রাখতে হয় বেশ খানিকটা টাইম। যদি আপনারা ভায়াবল সিড হয়, অর্থাৎ যে সমস্ত বীজ থেকে গাছ জন্মাবে, সেই সমস্ত বীজকে কিন্তু একদিন দুদিন জলে ভিজিয়ে রেখে তারপর কিন্তু মাটিতে লাগালে সেখান থেকে গাছ হয়। তবে যেহেতু বললাম যে ভায়াবল সিড, তেমনি নন ভায়াবল সিডও হয়, অর্থাৎ স্টেরাইল অনেক কিন্তু ফ্লাওয়ার হয় যাদের অ্যাকচুয়ালি সিডগুলো ভায়াবল হয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেগুলো আমাদের অত্যাধুনিক গার্ডেন ভ্যারাইটি, যেগুলো অত্যাধিক পরিমাণে হাইব্রিডেশনের ফলে তৈরি করা হয়েছে যে সমস্ত ভ্যারাইটিগুলো, তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কি হয় না, ভায়াবল সিড তৈরি হয় না, স্টেরাইল সিড হয়, ফলে সেই সমস্ত সিড থেকে কিন্তু গাছ তৈরি করা সম্ভব নয়। আর আমরা জানি যেহেতু কাটিং থেকে খুব সহজেই গাছ হয়, কারণ কাটিং থেকে অলরেডি আমাদের রুট বার করার মাধ্যমে যদি একটা অলরেডি শক্ত স্টেম পেয়ে যায়, তাই আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কাটিং থেকেই কিন্তু এর গাছ করে থাকি। সিড থেকে এদের গাছ তৈরি করার প্রবণতাটা খুব কম। তো এই গেল আমাদের যে জবা গাছ, তার যে ফল এবং বীজ। আপনাদের বাড়িতে যে জবা গাছটা রয়েছে সেই জবা গাছে এরকমের ফল হয় কিনা তা কিন্তু অবশ্যই লক্ষ্য করে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম আরও ইনফরমেটিভ ভিডিও নিয়মিত দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না।